খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সুবিধাকে সমন্বয় সহ সংসদ অধিবেশনে উঠে আসে বিভিন্ন বিষয়। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাই শেষে ২ এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন স্পিকার। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। সব মিলিয়ে লিপিবদ্ধ ছিল ৪৬৮টি প্রশ্ন। জাতীয় ইস্যু সহ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা উত্থাপন করেন সংসদ সদস্যরা। উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। প্রশ্ন উত্তরে বলতে চাই যে এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যতগুলো সুবিধা দেওয়া হয় সেগুলোকে সমন্বিত করে একই ছাতার নিচে আনার চেষ্টা করা হবে। এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড একটি পরিবারের আওতায় আনার জন্য। ত্রিমুখী শিক্ষা ব্যবস্থার টানাপোড়েন আর প্রাথমিকে লটারি ভর্তি ইস্যুতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে সমন্বয়ের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। জানান, আগামী বছর থেকেই বন্ধ হচ্ছে লটারি পদ্ধতি। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়, ফলত যেটা হয়েছে ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। একটা দেশে এই ৩টা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই ৩টা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী ২০২৭ জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন আইনমন্ত্রী। সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে সেগুলো যাচাই বাছাই করে ২ এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন স্পিকার। ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই পূর্বক আগামী ২রা এপ্রিল তারিখের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। প্রশ্নোত্তর পর্ব শেষে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন ৫০ ঘন্টা বরাদ্দ করা হোক। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন সংসদ সদস্যরা। তবে বারবারই সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট বাস্তবায়নের বিষয়ে উদ্বেগ জানিয়ে গেছে বিরোধী দল। আগামী ১৫ই চৈত্র। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সরবরাহ স্বাভাবিকের পাশাপাশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বন্ধ করা হয়েছে পেট্রোল পাম্পে সব ধরনের রেশনিং, অর্থাৎ চাহিদা মতো তেল নিতে পারবেন গ্রাহকরা। আর মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধ না করলে সরকার কঠোর হচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের মাধ্যমে তেল আনার কথাও জানান অনিন্দ ইসলাম অমিত। পেট্রোল পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন গত কয়েকদিনের স্বাভাবিক ঘটনা। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে বাইকে ২ লিটার আর প্রাইভেট কারে মিলছিল ১০ লিটার তেল। ঈদের ৪-৫ দিন আগে সেই সিদ্ধান্ত বাতিল করল সরকার। বলছে মূলত ঈদযাত্রা নির্বিঘ্ন করা আর জ্বালানি সরবরাহ আশানুরূপ হওয়াই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পাওয়ার কারণ, এবং বড় মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই ৩টে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ। মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আরও জানান, যুদ্ধের কারণে জ্বালানির টালমাটাল বাজারের প্রভাব সামলাতে সম্ভাব্য সব চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ একাধিক উৎস থেকে জ্বালানি আমদানির আশাবাদের কথাও শোনান তিনি। এখানে আমরা দুটো বিকল্প, ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের
তেল সাপ্লাই দিবে, সেটা আমাদের রিফাইনারি, সেটা রিফাইন। আসছে বোরো মৌসুম, ধানের উৎপাদন নিশ্চিত করতে সেচের জন্য বাড়বে বিদ্যুতের চাহিদা। সেই সাথে গ্রীষ্মকালে এসির ব্যবহার সহ বিদ্যুতের চাহিদা বেড়ে যায় অনেকটাই। এ অবস্থায় এসি 25 ডিগ্রিতে রাখতে সবার সহযোগিতা চাই সরকার। এরই মধ্যে ঈদ উপলক্ষে শপিং মল আর মার্কেটে আলোকসজ্জা এমনকি দোকান বন্ধ হলেও লাইটিং অব্যাহত রাখার সমালোচনা করেন তিনি। রোববার দোকান মালিক সমিতি সহ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে এসব বন্ধ করার তাগিদ ছিল প্রতিমন্ত্রীর। লাইটিংটা, আলোকসজ্জাটা বন্ধ করেন, এবং আপনি দোকান যখন বন্ধ করবেন তখন ওই সাইনবোর্ডটা বন্ধ করে তখন যেন আপনার দোকান। আমি বিশ্বাস করতে চাই আপনারা যেহেতু নেতা, আপনাদের উদ্যোগেই এটি বন্ধ হবে। আর এটি যদি বন্ধ না হয় তাহলে আমাদেরকে অপ্রিয় কাজ করতে হবে। এই বৈঠকে ফুটপাতের দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুতের ব্যবহার নিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তুললেও তার কোনো সদুত্তর দেননি প্রতিমন্ত্রী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন অনেক নগরবাসী। তবে কমলাপুর রেল স্টেশনে আজ খুব বেশি ভিড় দেখা যায়নি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া 7টি আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুর রেল স্টেশনে র্যাব, পুলিশ ও রেলওয়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। এদিকে ঈদের ছুটি দীর্ঘ হয় এখনও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের তেমন ভিড় নেই। তবে এবারের ঈদযাত্রায় নতুন অভিযোগ উঠেছে। গন্তব্য অনুযায়ী টিকিট না দিয়ে অনেক যাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে শেষ গন্তব্যের ভাড়া। অন্যদিকে জ্বালানি তেলের সংকটের শঙ্কা আর পাম্পে দীর্ঘ লাইনের কারণে বিপাকে পড়েছেন পরিবহন মালিকরাও। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের 3 দিন আগে থেকে যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত বাস। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে সরকার। এজন্য প্রয়োজনে IMF, বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে। সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আজ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পয়েন্ট অফ অর্ডারে বারবারই নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বৈধ কোনো ভিত্তি নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে আরোপিত আদেশ হিসেবে অভিহিত করেন তিনি। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মাঝে 29 মার্চ বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কর্মসূচি শুরু হওয়ার কথা প্রশ্ন উত্তর পর্ব দিয়ে, কিন্তু তার আগেই স্পিকারের কাছে ফ্লোর নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একই দিনে 2টি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোট। তবে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উপস্থাপন করায় সেই সময়ে ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। এটা হলো যে যখন প্রশ্নোত্তর শেষ হবে তখনই এটা উত্থাপন করার জন্য সময়। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেবো। এটা আজকের দিনের মধ্যে আমি পাচ্ছি তো। পরে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় আবারও ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি।
বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশ্ন রাখেন গণভোট নিয়ে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা। বলেন গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংশোধন করতে হবে সংবিধান। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি, কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বক্তব্যে উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ ইস্যু। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এই রাষ্ট্রপতির আদেশ একটি আইন, এটা আমাদেরকে মানতে হবে। এই আইনের ব্যত্যয় যারা ঘটিয়েছেন তারা আইন ভঙ্গ করেছেন। জুলাই আইন অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, তিনি বলছেন জুলাই আইনও না অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। অধিবেশন মুলতবির পর বিরোধী দলীয় নেতা গণমাধ্যমকে বলেন সংসদে এর সমাধান না হলে রাজপথে নামবেন তারা। সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। নির্বাচন কমিশনার স্বয়ং এই শপথ করিয়েছেন, ফলে এই শপথটাকে যদি অসাংবিধানিক বলা হয় তাহলে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকেই সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তবে তার আগে এ নিয়ে সংসদেই আলোচনার জন্য ঈদের পর স্পিকারের কাছে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে বিরোধী দল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের 12টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 3:30টায় সংসদ সচিবালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্পাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। প্রাণ হারিয়েছে 15 জন। মূল টার্গেট ছিল IRGC সদর দপ্তর। 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা মার্কিন ঘাঁটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে ধ্বংস করেছে রাডার সিস্টেম। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, ইরাক, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল ছুড়েছে তেহরান। একাধিক ড্রোন ভূপাতিতে দাবি করেছে রিয়াদ। ইসরায়েলের নেস জিওনা শহরে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। শনিবার এমন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইরানের বিরুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুর নেতৃত্বাধীন বৈশ্বিক ও আঞ্চলিক লড়াই আরও তীব্র হচ্ছে এবং তা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। তবে যতদিন প্রয়োজন চলবে অভিযান। ইরানের খার্গ আইল্যান্ডে হামলার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। এটি হরমুজ প্রণালী নিয়ে সন্ত্রাসী শাসনের হুমকির যথাযথ জবাব। ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার নেপথ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা। তেহরানের এমন অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে আবুধাবি। শনিবার এক্স হ্যান্ডেলে ইরানের অভিযোগ অস্বীকার করে পোস্ট দেন আরব আমিরাতের এক কূটনৈতিক উপদেষ্টা। বলেন, তেহরানের নীতি বিভ্রান্তিকর, যাতে দূরদর্শিতার অভাব রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা নিশ্চিতের পূর্ণ অধিকার রয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, যে কোনো পরিস্থিতিতেই যুক্তি ও বিবেচনা বোধকে সর্বোচ্চ প্রাধান্য দেয় আবুধাবি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের 3টি প্রধান বন্দরের আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইরান। জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কারণে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে এলাকাগুলো। যে কোনো সময় এসব স্থান হতে পারে বড় ধরনের হামলা দিয়েছে এমন হুঁশিয়ারি।
আগামী পহেলা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী নিজে এই কর্মসূচির উদ্বোধন করবেন। সকালে সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জানানো হয়, কৃষি খাতে স্বচ্ছতা ও কৃষকদের সরাসরি প্রণোদনা পৌঁছে দিতে এই ডিজিটাল উদ্যোগ। বৈঠকটিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানায় আইনজীবীরা। এদিন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের নয়, পুরো জাতির জন্য মাইল ফলক। এর আগে ২০২৫ সালের ২০ নভেম্বর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের রায়ের মাধ্যমে বাংলাদেশে বাতিল করা হয়েছিল, সেটি সংবিধানে ফিরে এলো। তবে এর সংযোজন বিয়োজন আরও পরিমার্জন সেটা এই সংসদ করার ক্ষমতা রাখে। এই পার্লামেন্ট যখন ডিসলভ হবে তখনই প্রশ্ন আসবে, তত্ত্বাবধায়ক সরকার 15 দিনের ভিতরে গঠন করতে হবে। আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, একথা ঠিক। কি হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।